অ্যাক্টিভ কোভিড সংখ্যা হচ্ছে 53,418, অর্থাৎ 46,905টি কেস বেড়েছে, যেটা প্রায় 720%। 2021 সালের 20 এপ্রিল অবধি মাননীয় অমিত শাহ জনসভা করেছেন 54টা, আর মাননীয় নরেন্দ্র মোদী প্রায় ডেলি প্যাসেঞ্জারের মতো এসে এখানে জনসভা করেছেন 19টা। যথেষ্ট ভ্যাকসিন অর্ডার করা হয়নি বলে আমরা বিশ্বাস করি। বিশ্বজুড়ে যা ভ্যাকসিন লাগে তার 60% তৈরি হয় ভারতবর্ষে, অথচ আমরা দেখলাম আমাদের এখানে ভ্যাকসিনের অভাব। যে রান্না করে সে নিজেই খেতে পায় না। এখনও অবধি দিনে 4 মিলিয়ন ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল, তবে ভারতে প্রতি মাসে মাত্র 65 মিলিয়ন ভ্যাকসিন উৎপাদন হচ্ছে, অর্থাৎ প্রায় 50% উৎপাদন হচ্ছে। অথচ এখন সরকার সবাইকে টিকা দেওয়ার অনুমতি দিচ্ছে। আমরা দেখেছিলাম ঠিক একইভাবে হাইড্রক্সি ক্লোরোকুইনের সময় যখন ভারতবর্ষের মানুষের প্রয়োজন ছিল, তখন আমাদের ডোনাল্ড ট্রাম্পের চোখ রাঙানিতে ভারতবর্ষের মানুষকে হাইড্রক্সি ক্লোরোকুইন না দিয়ে আমেরিকায় পাঠিয়ে দিয়েছিল হাইড্রক্সি ক্লোরোকুইন। আর এখন ঠিক একইভাবে আমরা দেখছি ভ্যাকসিন বিদেশে চলে যাচ্ছে, অক্সিজেন বিদেশে চলে যাচ্ছে, আর ভারতবর্ষের মানুষ ভ্যাকসিন পাচ্ছে না, অক্সিজেনের অভাবে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ছে। কেন? নেটগ্রাফের তথ্য অনুযায়ী 300 মিলিয়ন জনসংখ্যার জন্য 2020 সালের জুলাই থেকে 2021 সালের জানুয়ারির মধ্যে আমেরিকা 600 মিলিয়ন ডোজ অর্ডার করেছিল এবং তার জন্য অর্থ প্রদান করেছিল। একই সময় ভারত 1300 মিলিয়ন জনসংখ্যার জন্য 11 মিলিয়ন ডোজ অর্ডার করেছিল। টিকা প্রদান করা নিয়েও একাধিক অপরিণত সিদ্ধান্ত আমরা লক্ষ্য করলাম। যথার্থ দাবি থাকা সত্ত্বেও টিকা প্রদান সার্বজনীনকরণের ব্যর্থতা। এপ্রিল মাসের 8 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একটি বৈঠকে প্রধানমন্ত্রী 18 বছরের ঊর্ধ্বে আমাদের সমস্ত মুখ্যমন্ত্রীদের সাথে তিনি যে মিটিং করেছিলেন, সেখানে বলেছিলেন 18 বছরের ঊর্ধ্বে সবাইকে টিকা দেওয়ার হবে। আমরা গত বছর অতিমারীকে টিকা ছাড়াই হারিয়ে দিয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানে অনুমোদিত টিকা জরুরি ব্যবহারে অনুমোদন দিতে ব্যর্থ এবং অন্যান্য দেশে ব্যবহৃত টিকা আমদানি করতে ব্যর্থ। আমরা এই প্রশ্ন রাখতে চাই যে 45 বছরের ওপরে অবধি টিকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই 45 বছরের মাপকাঠিটা কি করে ঠিক হয়েছিল আমরা জানি না, কিন্তু তাতেও দেখছি বহু মানুষ ভ্যাকসিনেশন সেন্টারে গিয়ে টিকা পাচ্ছে না, তারা ফেরত আসছে। যারা ফার্স্ট ডোজ নিয়েছে তারা সেকেন্ড ডোজ কবে পাবে তারা জানে না। গতকাল তিনি একটা তথ্য দিয়েছেন, সেখানেও একটা কথার ফিগারের ম্যাথমেটিক্যাল জাগলারি রয়েছে। টোটাল ডোজের সংখ্যা বলেছেন, ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ মিলিয়ে তিনি সেটা বলেননি। যুক্তরাষ্ট্রীয় রাজকোষ সংক্রান্ত বিষয়ে জনগণের স্বার্থে স্বাস্থ্যক্ষেত্রে ব্যবহৃত প্রতি 100 টাকার 67 টাকা রাজ্য ব্যয় করে এবং কেন্দ্র করে 37 টাকা। অর্থনৈতিক মন্দাকে মাথায় রেখে, যা কিনা অতিমারির আগে থেকেই বহাল ছিল, রাজ্যগুলিকে প্রদত্ত জিএসটি বাবদ প্রাপ্য মাসের পর মাস দেওয়া হয়নি। এর ফলে রাজ্যগুলোকে ধার করতে হয়েছে। হিসেব অনুযায়ী এপ্রিল থেকে নভেম্বর 2020 এই সময়ে জিএসটি বাবদ প্রাপ্য 2.06 লক্ষ কোটি টাকা। 2021 সালের ফেব্রুয়ারি মাসে তা সংসদে অফিসিয়ালি জানানো হয়েছিল। পিএম কেয়ার্স ফান্ড, যেখানে আমরা দেখলাম সরকারের আয়ত্তে থাকাও বিভিন্ন দপ্তর, এমনকি রেল দপ্তরও, তারাও অনুদান দিয়েছিল। 10,000 কোটি টাকা প্রায় সংগৃহীত হয়েছিল, কিন্তু তহবিল কোথায় গেল? এর হিসাব কোথায়? কেন্দ্রীয় সরকার দাবি করছে যে তারা 2,000 কোটি টাকা দিয়ে 50,000 ভেন্টিলেটর মেশিন কিনেছে, কিন্তু বাকি 8,000 কোটি টাকা দিয়ে কি কেনা হলো, সেই টাকাটা কোথায় গেল আমরা জানতে পারলাম না। আমরা দেখছি প্রচুর মানুষ ভারতবর্ষে মৃত্যুর কোলে ঢলে পড়ছে শুধুমাত্র অক্সিজেন পাচ্ছে না বলে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় 9.24 মেট্রিক টন অক্সিজেন এক্সপোর্ট করা হচ্ছে, অথচ ভারতবর্ষের মানুষ প্রয়োজনে অক্সিজেন পাচ্ছে না। ফার্স্ট 3 কোয়ার্টার অফ ফাইন্যান্সিয়াল ইয়ার 2021 সেখানে অক্সিজেন এক্সপোর্ট হয়েছে লাস্টবারের এই ফাইন্যান্সিয়াল ইয়ারের এই সেকশনের থেকে প্রায় ডবল, অথচ ভারতবর্ষের মানুষের কাছে অক্সিজেন নেই। আমরা মনে করি ডে 1 থেকে এখনও অবধি করোনা মোকাবেলায় ভারত সরকারের সার্বিক ব্যর্থতা, উদাসীনতা, ফেডারেল স্ট্রাকচারকে গুরুত্ব না দিয়ে রাজ্যগুলোর সাথে আলোচনা না করা। কারণ কোভিড একটা মাল্টিপিক সিস্টেম ডিজিজ, সমস্ত রাজ্যে কোভিডের প্রকোপ এবং কোভিড মোকাবেলা দুটোই একরকম হতে পারে না। তাই ফেডারেল স্ট্রাকচারকে গুরুত্ব দিয়ে সমস্ত রাজ্যগুলোর সাথে আলোচনা করে সেই রাজ্যগুলোকে স্বাধীনতা দিয়ে হ্যান্ডেল করা উচিত ছিল, যেটা পারেনি, যার ফলে ভারতবর্ষের মানুষকে প্রতি মুহূর্তে আজকে এই মাসুল গুনতে হচ্ছে। ধন্যবাদ। হ্যাঁ, প্রশ্ন? হ্যাঁ, ইংরেজি।
বাংলা থাকুক না আজকে। দেখুন, এই যে ভ্যাকসিন এখন যেটা করোনা যেটা হচ্ছে নতুন স্ট্রেন, এই নতুন স্ট্রেনটা নিজেদেরকে আগের যে ভাইরাসের ক্যারেক্টারটা ছিল সেটা নিজেদেরকে মিউটেট করেছে, যার ফলে খুব অল্প ভ্যাকসিন লোডেই মানুষ ইনফেক্টেড হচ্ছে এবং তাদের রিসেপ্টারে একটা চেঞ্জ হয়েছে বলে আগে দেখতেন অল্প বয়সী মানুষরা ইনফেক্টেড কম হতো, এখন অল্প বয়সী মানুষরাও ইনফেক্টেড অনেক বেশি হচ্ছে এবং তার সাথে সাথে কোমরবিডিটি ফ্যাক্টর তো একটা রয়েছে। আর যেটা আপনি প্রশ্ন করলেন, ভ্যাকসিনের সেকেন্ড ডোজ নেওয়ার পরেও অ্যান্টিবডি তৈরি হতেও কিন্তু আরও প্রায় 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে। তো উনি সেকেন্ড ডোজটা কবে নিয়েছিলেন সেটাও ভালো করে স্টাডি করা প্রয়োজন, তাহলে কিন্তু পুরো জিনিসটা বোঝা যাবে। হ্যাঁ, আমাদের একটা ঘোষণা আছে, আরেকটা সাংবাদিক বন্ধুদের, আমরা তৃণমূল ভবনে মিডিয়া সেন্টারে দিনে 2 বা 3টে প্রেস কনফারেন্স সাংবাদিক বৈঠক করতাম, 3টেতে করতাম। আমরা এখন ঠিক করেছি যে যদি দরকার হয় আমরা এখানে একটা ম্যাক্সিমাম একটা করব, নাও করতে পারি, একটা করব নাও করতে পারি, বাকি যেগুলো প্রেস কনফারেন্স করব আমাদের তো শেয়ার করতে হবে, সেটা আপনাদের অনুমতি নিয়ে সেটা আমরা ভার্চুয়ালিও করব, ঠিক আছে, যেমন আমরা করতাম আগে। হ্যাঁ, প্রশ্ন ওয়ান বাই ওয়ান। দেখুন, আমি আবার বলছি, করোনা মোকাবেলায় মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু পদক্ষেপ নিয়েছিলেন যেগুলো আগামী দিনে কিন্তু সর্বজন স্বীকৃত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যখন রাস্তায় নেমে খড়িমাটি দিয়ে গোল গোল করে ফিজিক্যাল ডিস্টেন্সিংয়ের কথা বোঝাতেন তখন অনেকে উপহাস করত। আর আজকে সমস্ত কেন্দ্রীয় সংস্থা তো ছেড়ে দিন, নির্বাচন কমিশনও ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে গোল গোল করে ফিজিক্যাল ডিস্টেন্সিং বোঝাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বলেছিলেন সোশ্যাল ডিস্টেন্সিং টার্মটা ব্যবহার না করতে, এবং আমরাও সেটা পার্লামেন্টে বলেছিলাম, সামাজিক দূরত্ব নয়, এটা শারীরিক দূরত্ব করা উচিত, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বলেছিলেন। সারা ভারতবর্ষে সেফ হোমের কনসেপ্ট, অর্থাৎ যে মাইল্ড সিমটমেটিক অথবা আসিমটমেটিক কোভিড পেশেন্টকে হাসপাতালে না রেখে সেফ হোমে রাখা যায়, এটাও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম ভেবেছিলেন সারা ভারতবর্ষের মধ্যে। আজকে ডেথ অ্যানালিসিস, কোমরবিডিটির কারণে কারা মারা যাচ্ছে, সেটা যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বলেছিলেন, বিরোধীরা বলেছিলেন যে তারা নাকি মৃত্যু চাপার জন্য এটা করছে। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম সেন্ট্রাল গভর্নমেন্টের যে হেলথ বুলেটিন, সেখানেও বড় বড় করে আলাদা করে লেখা থাকতো কোমরবিডিটির জন্য কারা মারা গেছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় কোভিড মোকাবেলায় ডে 1 থেকে অনেক কিছু করেছেন যেটা কেন্দ্রীয় সরকার মানতে বাধ্য হয়েছে, যেগুলো মানেনি সেগুলো মেনে নিলেও আজকে কিন্তু কোভিডটাকে আটকাতে পারতাম। তার একটা বড় উদাহরণ, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলছেন যে আমি আমার রাজ্যের সমস্ত মানুষকে বিনা পয়সায় ভ্যাকসিন দেবো, তুমি আমাকে ভ্যাকসিনটা দাও, সেটাও কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। I will just answer that in English as well because we don't have an English bite today. There are 2 very important dates and 2 very important announcements. March 26th, 2020. March 26th, 2020. 4 hours notice, 21-day lockdown. Who was consulted? Only one person more, Mr. Modi and the Mirror. Nobody else was consulted. It was a surprise announcement. Even the BJP cabinet ministers did not know. Parliament was in session, Parliament did not know. March 26, 2020, tarpore, all of you know what happened to the migrant workers. Yesterday, the whole picture changed. Now he's saying something completely different. The key issue here is the state is the implementing authority. This is the big difference between March, April last year and this year. হ্যাঁ, প্রশ্ন এক এখান থেকে বাংলায় হোক। For anyone, not a political party,
Political party will make political comments sometimes. Let the people of India decide. This is not a mistake. This is a blunder. This is a blunder of monumental proportions. Political parties will say this. Ask the people of India. And we believe, as it is in phase 6, 7 and 8, Trinamool is going up. BJP is coming down. Now in phase 6, 7 and 8, again we made an appeal to the Election Commission to club 7, 8 একসাথে করতে। সেটা আমরা গেছিলাম গতকাল, সেটাও মনে হচ্ছে না করে দিয়েছেন। इक्कीस दिन का लॉकडाउन, 4 घंटा का नोटिस कौन अनाउंस किया? उद्धव ठाकरे, ममता बनर्जी, पिनारी विजयन। कौन अनाउंस किया? मोदी जी ने किया। ट्रेन का जो घपला हुआ वो कौन किया? ममता बनर्जी, उद्धव ठाकरे। हाँ, मध्य प्रदेश सरकार 15 दिन के लिए वो सरकार का खेल हो रहा था, कौन किया? अभी पूरा एक्सपोज हो गया। हम लोग को कुछ और बोलना नहीं है। বলছি এরা যারা সকালে উঠে এইসব করে ওদের একটা প্রশ্ন জিজ্ঞেস করুন, একটা, আর বেশি না। আমরা 20টা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি। পশ্চিমবাংলা আমাদের এখানে আমাদের রাজ্যে খরচা হয়েছে কত টাকা? ক হাজার কোটি টাকা খরচা হয়েছে, আর দিয়েছে কত? 240 কোটি টাকা। 9,000 crore spent, 9,000 কোটি, আর দিয়েছে 240 টাকা। এইসব যে মিটিং করছে এগুলো সব মিটিং না, এগুলো সব হেডলাইন ম্যানেজমেন্ট মিটিং। ওই 8টার সময় বসে একটা হেডলাইন ম্যানেজমেন্ট। এখানে কাজ, গ্রাউন্ডে কি কাজ হচ্ছে? মিটিং করছে আর টেলিপ্রম্পটারকে ওভারটাইম খাটাচ্ছে। একটা এই দিক থেকে লাস্ট শোনো, এমনি তোমরা চান্স কখনো পাবে যেটা তৃণমূল ভবনে পাও বা মমতা দি দেয়? বাবা, তোমরা আজকে তো 10টা প্রশ্ন জিজ্ঞেস করলে আমরা উত্তর দিলাম, আর ওইদিকে প্রধানমন্ত্রীকে তো একটা প্রশ্ন জিজ্ঞেস করা যায় না। আর অমিত শাহ তো বাবু, উনি তো আসেন ট্রাক থেকে শুধু ওই ফুল ফেলে যান, বড় বড় কথা বলেন। বলো। আমি তো অলওয়েজ বলি না, the world's BJP is not only the world's corrupt party, not only the world's largest party, it is also the world's most corrupt party. Corrupt. আপনারা জানেন না মহারাষ্ট্রতে কি হয়েছে? ওখানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইপো, 18 বছরের ছেলে বা 19 বছরের ছেলে ভ্যাকসিনটা নিয়েছে, তারপর ঠিক আছে, আরে চুপ করে নিয়ে নে না, সেটাও ফটো ফেসবুকে লাগিয়ে দিয়েছে। যে ফটো, সেটা কি হয়? আপনারা খবর রাখেননি? মহারাষ্ট্রতে এইসব ওষুধগুলো এদিক থেকে ওদিক থেকে যাচ্ছিল। শান্তনু, আমি খালি 3টে ছোট পয়েন্ট বলি, আপনি স্বাস্থ্য ভবন থেকে খোঁজ নিলে জানতে পারবেন। জুলাই 2020 পর থেকে স্বাস্থ্য ভবন কোনো লজিস্টিক সাপোর্ট কোভিড মোকাবেলায় সেন্ট্রাল থেকে পায়নি, নাম্বার 1। নাম্বার 2, আপনারা ইতিমধ্যে আজকে জেনেছেন সারা ভারতবর্ষের মধ্যে কোভিড ভ্যাকসিনেশন ওয়েস্টেজ 0, সেটা হচ্ছে আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গলে। অন দ্য কন্ট্রারি, রাজস্থানে আপনারা দেখেছেন কত কোভিশিল্ড ভ্যাকসিন কিভাবে চুরি হয়েছে। বাংলায় কোভিড ভ্যাকসিনেশন ইউটিলাইজেশন ম্যাক্সিমাম এবং ওয়েস্টেজ 0।
উনি অলরেডি একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন, আর আমরা এটা বলতে চাই যে এই 3টে ফেজ ইলেকশন বাকি আছে, ওখানে মূল ব্যাপারটা কি? মূল ব্যাপার হচ্ছে যে 10 বছরে কেন্দ্র সরকার কি প্রতিশ্রুতি দিয়েছে আর কটা ফেল করেছে। আর এইদিকে 7 বছর, আর আমরা বলছি 10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রতিশ্রুতি দিয়েছে আর কত ডেলিভার করেছে। এইটাই ইলেকশনের মূল মন্তব্য, মেন সাবজেক্ট। এভরিথিং এলস এগুলো সব ডিস্ট্রাকশন। বিজেপি কমিশনকে কমপ্লেন করেছে, সেটাকে আমরা বলবো ওটা ইন্টার ডিপার্টমেন্টাল কমপ্লেন্ট। ইন্টার ডিপার্টমেন্টাল আপনারা করেন না, আপনারা প্রোডাকশন টিম থেকে আউটপুট কমপ্লেন করে দেন না, ওই ইন্টার ডিপার্টমেন্টাল, ওর ব্যাপারই না। See, first of all, it has been proved time and again that central government hasn't given any importance to the federal structure of the country. Number two, it has been proved time and again that Bengal has faced this stepmotherly attitude of government of India many a time. And so far the fight against COVID is concerned, it has been deeply noticed that central government didn't extend its cooperation which was supposed to be extended, which is very unfortunate for all of us. লাস্টে আমরা বলবো, আমরা অনেকবার চিঠি লিখেছি, আবেদন করেছি, আমরা বলেছি যে রাজনীতি সেকেন্ড প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মানুষের হিউম্যান লাইফ, স্বাস্থ্য সেবা। সেটা কিন্তু আমরা আবার অ্যাপিল করছি ইলেকশন কমিশনকে যে এই 6th ফেজ তো কালকে, সেটা চেঞ্জ করা যাবে না, কিন্তু আপনারা 7th আর 8th ফেজটা অ্যাটলিস্ট ক্লাব করে সেটা একসাথে করুন। এটা শুধু রাজনীতিবিদের জন্য নয়, এটা যারা শিক্ষক, যারা অফিসার, যারা ওয়ার্কার্স, যারা সবাই এইসব বুথে আছে, তাদের সেফটিতে জন্য এটা এখনো আমরা অনেক কিছু অ্যাডভাইস দিই। পরিযায়ী শ্রমিক চিঠি লিখেছেন মার্চ মাসে 2020 সালে, ট্রেনের জন্য কে লিখেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। বিনা পয়সায় ওইসব ফ্রি ট্রেন সার্ভিস কে লিখেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ফেব্রুয়ারি 2021 সালে, প্রায় 2 মাস আগে, উনি ভ্যাকসিনেশন নিয়ে ওকে চিঠি লিখেছেন, প্রধানমন্ত্রী ওই চিঠির জবাব এখনো দেননি। নমস্কার, থ্যাংক ইউ।